আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সুলাইমান স্যার। ডিয়ার স্টুডেন্ট, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তুমি হতে পারো ক্লাস 9-এর স্টুডেন্ট, হতে পারো ক্লাস 10, হতে পারো 11 বা 12, বা তুমি ভর্তি পরীক্ষার্থী, অথবা তুমি এসএসসি পরীক্ষা দিয়ে বসে আছো, রেজাল্ট হলে তুমি ভালো ভালো কলেজে ভর্তি হবে, সেক্ষেত্রেও তোমার ভালো ভালো কলেজের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন। তুমি মেডিকেল অ্যাপ্লিক্যান্ট অথবা ইউনিভার্সিটির অ্যাপ্লিক্যান্ট, তুমি ভর্তি পরীক্ষার্থী, যে কোনো পর্যায়ের স্টুডেন্টের জন্য এটা প্রয়োজন। কেমিস্ট্রি তোমার সাবজেক্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো সুতরাং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে অক্সি অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব, যে অক্সি অ্যাসিডের সক্রিয়তা নির্ণয় কিভাবে করব। আগে আমি প্রথমে বলি অক্সি অ্যাসিডটা আসলে কি। যে অ্যাসিডে অক্সিজেন সহ অন্যান্য অধাতু থাকে তাকে অক্সি অ্যাসিড বলা হয়। যেমন ডিয়ার স্টুডেন্ট, H2SO4, this is an oxy acid because H2SO4 contains oxygen, so H2SO4 is an oxy acid. Like HNO3 is called nitric acid. HNO3 contains oxygen, so HNO3 is an oxy acid. This acid is named nitric acid. এমনই ভাবে কার্বনিক অ্যাসিড, অর্থাৎ যে অ্যাসিডে আমরা অক্সিজেন পাবো তাকে অক্সি অ্যাসিড বলবো। আবার কিন্তু এটাকে আমরা অক্সি অ্যাসিড বলবো না, এটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। এটা অন্য আলোচনা। এই যে এই মূলকটা যে অ্যাসিডে থাকবে তাকে আমরা এই অ্যাসিড বলে ফেলবো। সুতরাং আমরা দেখি, এখন আমরা আলোচনা করব যে অক্সি অ্যাসিডের সক্রিয়তা কিভাবে নির্ণয় করতে হয়। আমি লিখে দিয়েছি যে অক্সি অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে ওই অ্যাসিডগুলোর কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার তথা জারণ সংখ্যার উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে সেই অ্যাসিডের সক্রিয়তা তত বেশি হবে। সুতরাং এই যে দেখো H2SO4 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। তাহলে সালফারের জারণ সংখ্যা কত এখানে? +6। কিভাবে? 4 × 8, 2 হাইড্রোজেনের 2, আর সালফারের কত হবে এখানে? +6। তার সালফারের জারণ সংখ্যা হলো এখানে +6। এমনইভাবে আমরা দেখব H2CO3 কার্বনিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু, কার্বনের জারণ সংখ্যা কত হবে? 3 × 6, 2 হাইড্রোজেনের 2, তাহলে কার্বনের 6 মিল করতে কত দরকার? +4। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4। এমনইভাবে আমরা দেখি পারক্লোরিক অ্যাসিড, 4 × 8, হাইড্রোজেনের 1, ক্লোরিনের তাহলে কত হবে? +7। পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা হবে কত? +7। আমরা এমনইভাবে বলতে পারি HClO2, এটার নাম ক্লোরাস অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা হবে +3। তাহলে ক্লোরাস অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ সংখ্যা হবে +3। এমনইভাবে আমরা লিখতে পারি HNO3 নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। 3 × 6, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের হচ্ছে 5। তাহলে এখন অ্যাসিডগুলোর সক্রিয়তার ক্রম কি হবে? তাহলে আমরা দেখি অ্যাসিডগুলোর সক্রিয়তার ক্রম আমরা কিভাবে সাজাবো। সুতরাং অ্যাসিডগুলোর সক্রিয়তার ক্রম, তাহলে এই অ্যাসিডগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী অ্যাসিড হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তারপরে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই যে প্রথমে +7, তারপর +6 সালফিউরিক অ্যাসিড, তারপরে +5 নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে হবে কার্বনিক অ্যাসিড, অ্যান্ড লাস্ট ক্লোরাস অ্যাসিড। তাহলে পারক্লোরিক অ্যাসিড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাসিডস অফ দ্য অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের মধ্যে দেখা যাচ্ছে যে পারক্লোরিক অ্যাসিডের সক্রিয়তা সবচাইতে বেশি। তাহলে অক্সি অ্যাসিডের মানে তীব্রতা বা সক্রিয়তা নির্ভর করবে অ্যাসিডগুলোর কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার তথা জারণ সংখ্যার উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে সেই অ্যাসিডের সক্রিয়তাও তত বেশি হবে। তাহলে আমরা বুঝলাম যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যত বেশি
তার সক্রিয়তাও তত বেশি। এবার আরেকটা প্রশ্ন হতে পারে যে অনেক অ্যাসিডের তো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এটাও তোমাদেরকে জানতে হবে। তাহলে আমরা দেখতে চাই যে আবার একাধিক অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হলে সেক্ষেত্রে অ্যাসিডগুলোর সক্রিয়তা নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। কেন্দ্রীয় পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার যত কম হবে সে অ্যাসিডের সক্রিয়তাও তত বেশি হবে। যেমন এখানে আমরা দুটো অ্যাসিড দেখেছি, একটা হলো ফসফরিক অ্যাসিড আর একটা হলো নাইট্রিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +5, নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +5। তাহলে এই দুটি অ্যাসিডের মধ্যে কোনটির সক্রিয়তা বেশি হবে? চলো আমরা দেখে নিই। তাহলে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি। ইলেকট্রন বিন্যাস 2, 5। তাহলে নাইট্রোজেনের শক্তি স্তর কয়টা? 2টা। এমনইভাবে ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 2, 8, 5। তাহলে ফসফরাসের এরকম শক্তি স্তর কয়টা? 3টা। 1, 2, 3। তাহলে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের পরমাণুর আকার অপেক্ষা ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের আকার বড়। তাহলে এই জন্য ফসফরিক অ্যাসিড অপেক্ষা নাইট্রিক অ্যাসিডের সক্রিয়তা বেশি হবে। সুতরাং অ্যাসিড দ্বয়ের সক্রিয়তার ক্রম কি হবে? নাইট্রিক অ্যাসিড এর সক্রিয়তা ফসফরিক অ্যাসিড অপেক্ষা বেশি। কেন? আমি আবারও বলছি, একাধিক অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হলে সেক্ষেত্রে অ্যাসিডগুলোর সক্রিয়তা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার যত ছোট হবে, যত কম হবে, সে অ্যাসিডের সক্রিয়তা তত বেশি হবে। তাহলে এই অ্যাসিড দুটির মধ্যে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের পরমাণুর আকার ফসফরিক অ্যাসিড এর ফসফরাস অপেক্ষা কম, তাই ফসফরিক অ্যাসিড অপেক্ষা নাইট্রিক অ্যাসিডের সক্রিয়তা বেশি। তাহলে এবার যদি বলি সক্রিয় অ্যাসিড বা তীব্র অ্যাসিড কাকে বলে? যে অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে অধিক পরিমাণে প্রোটন দান করে তাকে আমরা তীব্র অ্যাসিড বলি। তাহলে কোন অ্যাসিড জলীয় দ্রবণে কমপ্লিটলি আয়নিত হবে তার সক্রিয়তা তত বেশি হবে। এবং কথার কথা, আমরা 1 গ্লাস পানিতে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাসিডের অণু দিয়েছি, সবগুলো অ্যাসিডের অণু যদি পানিতে দ্রবীত হয়ে লার্জ নাম্বার অফ প্রোটন, অধিক পরিমাণে প্রোটন যদি তৈরি করে তাকে আমরা তীব্র অ্যাসিড বলবো। আর দুর্বল অ্যাসিড, যে অ্যাসিড জলীয় দ্রবণে স্বল্প পরিমাণে আয়নিত হয়ে অল্প পরিমাণ প্রোটন দান করে তাকে আমরা দুর্বল অ্যাসিড বলি। তাহলে আমরা আবার একটু ফিরে যাই, অক্সি অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে অ্যাসিডগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে সে অ্যাসিডের সক্রিয়তাও তত বেশি হবে। আবার একাধিক অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে অ্যাসিডগুলোর সক্রিয়তা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকার যত কম বা পারমাণবিক ব্যাসার্ধ যত কম সেই অ্যাসিডের সক্রিয়তা তত বেশি হবে। এই জন্য এখানে ফসফরিক অ্যাসিড অপেক্ষা নাইট্রিক অ্যাসিডের সক্রিয়তা বেশি। তাহলে এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমরা কিছু প্রশ্ন সলভ করতে চাই ডিয়ার স্টুডেন্ট। যেমন এখানে আমি লিখেছি যে সালফিউরিক অ্যাসিডের সক্রিয়তা নাইট্রিক অ্যাসিড অপেক্ষা বেশি কেন? পারকলোরিক অ্যাসিডের সক্রিয়তা কার্বনিক অ্যাসিড অপেক্ষা বেশি কেন? নাইট্রিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড দ্বয়ের মধ্যে কোনটির সক্রিয়তা বেশি এবং কেন? এইভাবে লিখতে হবে যদি এটা পরীক্ষায় আসে। খ নম্বর এইচএসসি পরীক্ষায় আমরা তখন প্রথমে বলবো যে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড উভয়ই অক্সি অ্যাসিড, সুতরাং অ্যাসিড দ্বয়ের সক্রিয়তা নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যে অ্যাসিডের যত বেশি তার সক্রিয়তা তত বেশি হবে। সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা +6, নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। তাহলে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন অপেক্ষা সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা বেশি, তাই নাইট্রিক অ্যাসিড অপেক্ষা সালফিউরিক অ্যাসিড সক্রিয়তা বেশি। অতএব অ্যাসিড দ্বয়ের সক্রিয়তার ক্রম হবে সালফিউরিক অ্যাসিড গ্রেটার দেন নাইট্রিক অ্যাসিড। এইভাবে অ্যান্সার করবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়েছি। এতক্ষণ যা আলোচনা করলাম তার উপর থেকে 4টি অ্যাসিড দিয়েছি, এই 4টি অ্যাসিডের সক্রিয়তার ক্রম হিসাবে কোনটি সঠিক হবে? যারা পারবে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দেব। তো সুতরাং আজকের যে টপিকটা আমি আলোচনা করলাম এটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো লেভেলের স্টুডেন্ট হও না কেন তোমাকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে। এবং মনে রাখবে
এবং তোমরা মনে রাখবে এই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তুমি আরও মনে রাখবা এবং তুমি মনে রাখবে যে এই যে অ্যাসিডগুলোর মধ্যে সক্রিয়তার ক্রম, এরকম কিন্তু আরও অসংখ্য আমি প্রশ্ন কিন্তু বানাতে পারি। সুতরাং তোমরা মনে রাখবা ইওর ট্রাস্টেড লার্নিং পার্টনার ফর কেমিস্ট্রি। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।